লোকসভা কেন্দ্র, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা লোকসভা কেন্দ্র। আর সেখানে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী প্রতিকুর রহমান। আজ আমার সফর সঙ্গী বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী প্রতিকুর রহমান। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী প্রতিকুর রহমান এই মুহূর্তে সকালের খাবার খাচ্ছেন। সারাদিনের অনেক কর্মসূচি, জনসংযোগ করবেন, বিভিন্ন জায়গায় যাবেন, বাড়ি বাড়ি যাবেন, প্রচার করবেন। তবে শুধু মুড়ি দিয়েই কি সকালের খাওয়া শুরু হয়? হয় পান্তা ভাত, শুধু মুড়ি, সমৃদ্ধ পাইতে যাই, যখন যেমন পাই তখন তেমন খাই। আমাদের পাওয়ার মিল বলে কিছু হয় না, এটাই আমাদের পাওয়ার। এইভাবে অভ্যস্ত হয়েছি, ফলে এটাতে সমস্যা হয় না, বরঞ্চ শুধু মুড়ি খেলে শরীরটা ভালো থাকে। তুমি পায়ে হেঁটে প্রচারটাকেই মেন করেছো, মানে মূল একদম পায়ে হেঁটেই প্রচার করছো। তো সেই জায়গাতে এনার্জি কোত্থেকে পাচ্ছ এই এত গরমে? ক্যান্ডিডেট হয়েছি বলে বাড়তি কোনো ডায়েট, বাড়তি কোনো প্রেশার, এরকম কোনো বিষয় নেই। কারণ আমরা রাজনীতিটা দিনরাত 24 ঘন্টা করি, আমরা হোল টাইমের পার্টি। তো ফলে এর জন্য আমাদের ডায়েটের প্রয়োজন হয় না, অন্য কিছুর প্রয়োজন হয় না। শুধু জলটা একটু বেশি করে খাচ্ছি, মাঝে মাঝে ওআরএসটা খাচ্ছি, এটাই হচ্ছে ডায়েট। যদি বলে এটাই ডায়েট। বিরোধী যিনি রয়েছেন প্রতিদ্বন্দ্বী, তাকেও কি সুস্থ থাকার জন্য জল আর ওআরএস এর পরামর্শ দিচ্ছ? ওনার তো অনেক কিছু খাওয়া বারণ, হ্যাঁ, উনি সেগুলো যত কম খাবেন তত মঙ্গল। বিশেষ করে কাটমানির টাকা পয়সা যত কম খাবেন তত মঙ্গল। এই গরমে সহ্য করতে পারবেন না, পাবলিকের গরম আছে। পাবলিকের গরম আছে মানে তুমি প্রচার করতে করতে কি এটা বুঝলে যে পাবলিক গরম হয়ে আছে? তুমি দেখুন, পাবলিক যদি পানীয় জল না পায় এই গরমের মধ্যে, পাবলিক গরম হবে না? পাবলিক দিনের পর দিন দেখছে তার বাড়ির সন্তানটা চাকরির পরীক্ষা দিয়েছে, তার বাড়ির সন্তান চাকরির পরীক্ষা দেওয়ার পরেও চাকরি পায়নি, কলকাতায় ধর্মতলা রাস্তাতে বসে আছে। আর উল্টো দিকে দাঁড়িয়ে যারা চাকরি যোগ্য নয় তারা গিয়ে স্কুলে গিয়ে বসে আছে। তো ন্যাচারালি তো তারা গরম হবেন, তার সন্তানের জন্য গরম হবেন। তার পাশের বাড়ির পাশে যে স্কুলটা ছিল সেটা সরকারি স্কুলটা বন্ধ হয়ে যাচ্ছে, তার সন্তানকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াতে হচ্ছে মাসে 20,000 টাকা 30,000 টাকা দিয়ে, তো গরম হবেই, স্বাভাবিক এটা। আমি চটি পরে প্রচার করতাম, কমরেডা বললো চটি পরে প্রচার করতে পারবে না, পায়ে লাগবে। তো সবাই ধরে বেঁধে একটা জুতো কিনে দিয়েছে। চটির সঙ্গে কিসের সিমিলারিটি রয়েছে প্রতিকুর? দেখুন, চটি দীর্ঘদিন ধরে গ্রাম বাংলার মানুষজন চটিই পরে আসছে, তো সেটাকে কেউ সিম্বল হিসেবে ব্যবহার করতে পারে। কিন্তু সেই চটি এখন মানুষ অন্য সিম্বলে ব্যবহার করছে, চটি মনে চোট। প্রতিদিন বামপন্থীদের উত্থানে বাংলার মাটিতে ঘটছে, কারণ মানুষ দেখছে যে জায়গায় হাওয়াই চটি দিয়ে মিথ্যা আইওয়াস করার চেষ্টা হয়েছিল আমি গরিবের মেয়ে, আর উল্টো দিকে দাঁড়িয়ে কোটি কোটি টাকা ভাই ভাইপুটা লুটে পুটে খেয়েছে। হরিশ চ্যাটার্জি স্ট্রিটে অসংখ্য ফ্ল্যাট বাড়ি আছে, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র জুড়ে অসংখ্য নামে বেনামে জমি আছে, লিপস অ্যান্ড বাউন্সের কোম্পানি বাঁকড়াহাটে আছে। মানুষ তো জানে, মানুষ জানে বলেই তো প্রশ্ন করছে। তো ফলে চটির মিনিং তো বদলাবে, মানুষ তো চটি উপরে খেলবে। বামেরা কোথায়? বিরোধীরা বলছে বামেরা কোনো ফ্যাক্টরি নয়, শূন্য, চারিদিকে কোনো লাল নেই। লাল নেই মুখ্যমন্ত্রীকে বামেদের বিরুদ্ধে আক্রমণ করতে হয় কেন? মুখ্যমন্ত্রীকে বারবার পশ্চিমবঙ্গের মাটিতে মুড়িয়ার চেষ্টা করতে হয় কেন যে আমি ইন্ডিয়া, বাম কংগ্রেস ইন্ডিয়া নয়? আসলে তিনি ভালো করেই জানেন বাম কংগ্রেস ফ্যাক্টর। সেজন্য প্রতিদিন বিজেপি তৃণমূলের বাইনারি সেট করার চেষ্টা হচ্ছে, যখন হচ্ছে না বাধ্য হয়ে জনগণের সঙ্গে না ওরা ইন্ডিয়া না আমি ইন্ডিয়া হচ্ছেন। এখন বলছে বাইরে থেকে সাপোর্ট দেবো। কেন? আপনি তো ভিতরে ছিলেন, হঠাৎ বাইরে চলে এলেন কবে? তার মানে উনি বাইরে চলে এসেছিলেন। অনেকগুলো প্রশ্ন আসছে। একদম, আমরা ওই অনেকগুলো প্রশ্ন, অনেক উত্তর খুঁজবো, সারাদিন থাকবো। রাজনীতির বাইরে হবে কি প্রতিকূল? গান শোনা, বই পড়া অবশ্যই, সময় পেলে বই পড়া, গান শোনা, ভীষণ গান শুনতে পছন্দ করি, সিনেমা মাঝে মাঝে দেখি। আর সময় যদি পাওয়া যায়, আমি খুব আড্ডাবাজ ছিলাম, সময় যদি পাওয়া যায় তাহলে আড্ডাটা মারি বন্ধুদের সঙ্গে। আমরা এরকম আরও অনেক আড্ডা দেবো প্রতিকূলের সাথে, সারাদিন রাস্তায় ঘুরবো, জনসংযোগ কেমন করে করছে প্রতিকূল সেটা দেখবো। আমি শুরুতেই বলেছি কি কি ইস্যু রয়েছে ডায়মন্ড হারবারের, সেটাও জানার চেষ্টা করব। তবে সবটাই একটু সময়ের অপেক্ষা। আসুন আমার সঙ্গে। মহেশতলার 14 নম্বর ওয়ার্ডে পায়ে হেঁটে প্রচার সারছেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী প্রতিকুর রহমান। অনেকে গাড়ি করে করছেন, কর্মী সভা করছেন, জনসভা করছেন। তুমি দেখছি ডোর টু ডোর যে ক্যাম্পেন, সেটাকে প্রাধান্য দিচ্ছ। একদম এটাই। দেখুন, আমাদের নেতা জ্যোতি বোস সবসময় বলতেন, যদি তোমার কথা হারিয়ে যায়, যদি মানুষের তুমি কথা বলতে না পারো, যদি নতুন কিছু জানার হয়, ব্যাক টু দ্য পিপল, মানুষের কাছে যাও, মানুষ তোমাকে কথা বলতে শেখাবে। যদি তোমার রাস্তা বন্ধ হয়ে যায় তাহলে মানুষের কাছে যাও, মানুষ তোমাকে রাস্তা দেখিয়ে দেবে। তো ফলে সেই মানুষের কাছে যাও, মানুষকে সঙ্গে নিয়ে মানুষের থেকে কথা নিয়ে প্রচারে বেরিয়েছি। ফলে পায়ে হাঁটাটাই মূল মন্ত্র আমার। তোমার উল্টো থেকে যিনি প্রার্থী রয়েছেন
আমরা বলি সো কল্ড হেভি ওয়েট। হ্যাঁ, উনি হেভি ওয়েট। দেখো, পকেটের মধ্যে যদি তুমি কিছু গুজে রাখো তাহলে তো তোমার ওয়েট হেভি হবে। ওনার পকেটে এত কালো টাকা আছে, কাটমানির টাকা আছে, চাকরির চুরির টাকা আছে, কয়লা চুরির টাকা, বালি চুরির টাকা, তো ওয়েট হেভি হবেই স্বাভাবিক। আমার পকেটে সব টাকা নেই, তাই আমার লাইট, ওয়েট লাইট। অভিনেতারা তারাও রাস্তায় নেমেছেন প্রতিকূলের জন্য। একদম জনসংযোগ কর্মসূচি, এই যে র্যালি, সেই র্যালিতে পা মিলিয়েছেন। সৌরভ পালথি রয়েছেন, আমি সরাসরি একটু কথা বলবো। লাল ফেরাও হাল ফেরাও, হাল কি ফিরবে, কি মনে হচ্ছে? একটা রাজ্য শুধু কয়লা চুরি, গরু পাচার এইসবে চলবে তা তো হতে পারে না। আজকে যেখানে আমরা হাঁটছি ডায়মন্ড হারবার কেন্দ্র, সেটাই যদি পশ্চিমবঙ্গের মডেল হয় তাহলে তো একটা আগামীর জন্য বড় বিপদ হয়ে দাঁড়াবে। তো প্রতিকূলদের হাতে যদি ক্ষমতা আসে, তারা যদি পার্লামেন্টে যায়, তাহলে শিক্ষকদের কথা উঠবে, তাহলে চাকরির কথা উঠবে, জিনিসপত্র দাম কমানোর কথা উঠবে, সাধারণ মানুষের জীবনের কথা উঠবে, কয়লা চুরি, গরু পাচারের কথা তো উঠবে না। এটাই আমরা চাই। জ্যাকের কাছে আসবো। জ্যাক, আমি সৌরভকেও যেটা জিজ্ঞেস করছিলাম যে লাল ফেরাও হাল ফেরাও, মনে হচ্ছে হাল ফিরবে? আমরা আত্মবিশ্বাসী এবং আমরা জানি লাল ফিরলেই হাল ফিরবে, অন্য কেউ হাল ফেরানোর জন্য নেই। কারণ যারা আছে তারা হয় চুরি করছে, নয় ডাকাতি করছে। আমরা সব দিক থেকেই দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের যা অবস্থা, গোটা দেশের যা অবস্থা। তো এই হাল ফেরাতে একমাত্র লালই ভরসা, এছাড়া আর কেউ নেই। লাল ফেরাও, লাল ফিরলেই হাল ফিরবে। আমরা আবারও প্রতিকূলের সাথে কথা বলবো। যে ডায়মন্ড বিধানসভাতে তুমি সেক্ষেত্রে জিততে পারোনি, আবারও ডায়মন্ড লোকসভা কেন্দ্র হারার পরে সেই সাহস কোত্থেকে এলো? কোথায় গোহারা হেরেছি? ডেমোনা বিধানসভাতে লোকসভার নিরিখে ডেমোনা বিধানসভাতে ভোট পেয়েছিল 10,000, সেখান থেকে ঘুরিয়ে আমি 39,000-এর কাছাকাছি ভোট পেয়েছি। ওই ছাপ্পা, ওই সন্ত্রাস, ওই বাইনারির মাঝখানে। আর বামপন্থী রাজনীতিতে হার বা জিত সবসময় থাকে। হার বা জিত দিয়ে বামপন্থী আন্দোলন হয় না। মানুষের কাছে গেছি, মানুষ রায় দিয়েছে, মানুষ যদি এবারেও যাব, মানুষ যদি রায় দেয় মাথা পেতে হারকে জিতনে ভালো কো বাজিকার কথা হয়। তবে হ্যাঁ, এটা ঠিক, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে ডায়মন্ড হারবারের মধ্যে যেভাবে সন্ত্রাস কায়েম করছে, 2-3টে এন্টায়ার বিধানসভাতে মানুষ কথা বলতে পারছে না, 10 বছরে মানুষ ভোট দিতে পারেনি, এর বিহিত মানুষ চাইছে। আমরা জানার চেষ্টা করব যে ঠিক কি কি ইস্যু, সেই ইস্যুকে সামনে রেখেই প্রতিকূল এবার প্রচার কর্মসূচি সারছে। চোখ রাখুন। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাধারণ ভোটার তারা কি চাইছেন, কি সমস্যা রয়েছে এই লোকসভা কেন্দ্রে, কি পেয়েছেন গত 5 বছরে, কি পাননি, কি দাবি রয়েছে তাদের, তাদের কি প্রত্যাশা রয়েছে? আসুন আমার সঙ্গে। গ্যাসের দাম কমানো, ওইটাই মেন দাবি আমাদের। হ্যাঁ, মানে ইনকাম কমে গেলে তো লোকেরা সুবিধা আছে না, মাগাই বাড়ছে, ইনকাম কমছে, তাহলে সুবিধা হবে না? যেখানে 10 পয়সা ইনকাম 15 পয়সা খরচা চলে যাচ্ছে, তাহলে তো মানুষের সুবিধা হচ্ছে। এখানে জলের প্রবলেম সবথেকে বেশি। রাস্তায় যখন বৃষ্টি হলেই রাস্তায় চারিদিকে জল নিকাশির কোনো ব্যবস্থা বেহাল অঞ্চলে নেই। এরা সবাই জানে, অথচ কেউ কোনো কিছু প্রতিবাদ করছে না। রাস্তাঘাটের অবস্থা তো দেখতেই পাচ্ছেন, 2 দিন অন্তর খোলাখুলি। হ্যাঁ, দেবো করেই যাচ্ছে। কবে দেবে জানি না, দিদিতেই তো করছি। মোদি আসবে, যদি মোদি আসে, মোদি কী করে? মোদি আসলে আরও 12টা বেজে যাবে মনে হচ্ছে। সকালের প্রচার শেষ। শুধুমাত্র প্রচার বললে ভুল হবে, কোনো রকম হুটখোলা জিপ নয়, গাড়ি নয়, টোটো নয়, কিচ্ছু নয়, পায়ে হেঁটে তীব্র গরমে প্রচার সারলেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী প্রতিকুল রহমান। স্বাভাবিকভাবে এখন একটু বিশ্রাম নেওয়ার সময়, এবং নির্বাচনী যে কার্যালয় রয়েছে সেখানে বিশ্রাম নিলেন কিছুক্ষণ। এই মুহূর্তে তার পাতে ভাত রয়েছে, কারণ দুপুরের খাবারটাও খেতে হবে। এই সময় সুস্থ থাকাটা খুব গুরুত্বপূর্ণ। আমি একটু প্রতিকূলের কাছে যাব, আগে দেখে নেব যে দর্শকদের দেখাবো যে পাতে কি কি রয়েছে। ভাত রয়েছে, টক ডাল, উচ্ছে ভাজা, আলু পোস্ত ভাজা, পটল ভাজা, সঙ্গে গন্ধ লেবু, রায়তাও রয়েছে। আর এরপরে কি আছে? যা আছে কমরেডরা যা দেবে সেটাই খাই, এরকম পার্টিকুলার কিছু নেই। কমরেড যেখানেই থাকে সেখানে কমরেডরা যা দেয় সেটাই খাই, কারণ আমাদের তো আগেই বলি যে পাওয়ার মিল বলে কিছু হয় না, যেভাবে খেয়ে অভ্যস্ত সেইভাবেই খাচ্ছি। এর জন্য নতুন এক্সট্রা কিছু করা বা সেরকম কিছু না। না, আমি বলছি যে টক ডালটা তো গরমের জন্য ভীষণ উপকার। একদমই। এবং মানে সারা কন্টিনিউ তো পায়ে হেঁটে প্রচার করছি, ফলে প্রচুর ঘাম বেরোয়, মুখের টেস্টও অনেক সময় থাকে না, ফলে একটু টক ডাল হলো, একটু উচ্ছে তিতো হলো, তাতে খেতে ভালো লাগে আর কি।
আচ্ছা, প্রতিকূর কি একটু খাদ্যরসিক? একদমই না। একদম না। হ্যাঁ, অবশ্য সেটা কিন্তু চেহারা দেখলে বোঝা যায় যে খুব একটা খাদ্যরসিক নয়, যখন যা পাওয়া যায় তাই চলে। পেট ভরার জন্য খেতে হয় তাই খায়, মানে যদি খাবার না খেয়ে পেট ভরানো যেত তাহলে সেটাই করতাম। জীবন সংগ্রাম ছোট থেকে এই রাজনীতিতে আসা, তোমার স্ট্রাগল, তোমার এই সংগ্রাম তুমি যদি একটু দর্শকদের বল। দেখো, পার্টিকুলার আমার সংগ্রাম, আমার স্ট্রাগল বলে এটা খুব ভুল বলা হবে। 2008 সাল থেকে শুরু করে ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত হওয়া কলেজের ক্যাম্পাসে ন্যাচারালি দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় যদি প্রথম তৃণমূল কংগ্রেস জেলা পরিষদ পেয়েছিল, তাহলে আক্রমণের কেন্দ্রবিন্দু ক্যাম্পাসে তৃণমূল। মানে কি থেকে তোমার এই মানে রাজনীতি মনস্ক যেটা আমরা বলি, পরিবারে কেউ রাজনীতি করতে? না, মানে বাড়িতে বাবা বাম মনস্ক ছিলেন। ছোট থেকে মানুষ হয়েছি মামা বাড়িতে একটু কংগ্রেসি টাইপ ছিল, মামারা কংগ্রেস করতেন, পরে তৃণমূলে শিফট করে। ফলে আমি যে বড় হয়েছি পুরো বিরোধী, মানে বাম বিরোধী পরিসরে আমি বড় হয়েছি। বাবা বাম মনস্ক ছিলেন, বাবার জেনেটিক্যালি জিনিসটা বারবার পেয়েছি। ফলে বাবা সবসময় সাপোর্ট করতেন এবং মানে সেইভাবে মানুষ করেছে, প্রগতিশীল হতে মানুষ শিখিয়েছে, প্রশ্ন করতে শিখিয়েছে। ফলে যখন ক্যাম্পাসে যখন কলেজের মধ্যে ঢুকি, তখন অনেকগুলো জিনিস চোখের সামনে আসে। সেই সময় রাজনীতিতে আমরা যখন আসি, দেখি একজন শিক্ষিকার মুখে একজন গভর্নিং বডির সেক্রেটারি তিনি জগ ছুঁড়ে মারছেন। পরে লোকটার নাম জানলাম যে আরাবুল ইসলাম। তখন মনে প্রশ্ন হলো যে একজন শিক্ষিকা, কলেজের অধ্যাপিকা, তার মুখে জগ ছুঁড়ে মারা কোন কালচার? পরে সেই সময় আমাদের নেতারা বোঝালো যে দেখো, একটা ক্যাম্পাস যখন একটা ভালো ডাক্তার দেয়, ভালো ইঞ্জিনিয়ার দেয়, ভালো মাস্টার দেয়, ভালো অধ্যাপক দেয়, একজন ক্যাম্পাস কেন ভালো রাজনীতিবিদ দেবে না? যারা ডাক্তারদের পরিচালনা করে, যারা মাস্টারদের পরিচালনা করে, যারা গোটা স্টেট বলুন বা দেশ বলুন যারা পরিচালনা করে, তারা কেন শিক্ষিত হবে না? ফলে সেটা আমার মাথায় স্ট্রাইক করে এবং সেই সুবাদে রাজনীতির প্রতি আকৃষ্ট হওয়া যে হ্যাঁ, মানে আমাদেরকেও ইয়ং জেনারেশন যারা আছে আমাদেরকেও রাজনীতি করা উচিত। আর আমরা যদি রাজনীতি না করি, তাহলে 8 পাস নেতা, 4 পাস নেতা, যারা কলা চুরি করে, যারা চাল চুরি করে, তারা নেতা হয়ে আমাদের মাথায় বসবে। তো ফলে দুটো অপশান, হয় এটাকে দেখে তুমি প্রতিদিন গালাগালি দাও রাজনীতি খারাপ, রাজনীতি অসৎ, কিচ্ছু হবে না, দেশটা গোল্লায় গেছে। আর নতুবা 2 নম্বর অপশান হচ্ছে, এরা সংখ্যায় অনেক হতে পারে, তুমি সংখ্যায় কম হতে পারো, বাট এদের বিরুদ্ধে প্রতিদিন রাস্তায় নেমে কথা বলা, এক না একদিন তোমার জয় আসবে। তো সেই দৃষ্টিভঙ্গি নিয়ে রাজনীতিতে আসা এবং পলিটিক্যাল সায়েন্সের ছাত্র হতে একটু মার্কসিজম পড়া, ফলে বামপন্থার প্রতি একটু বাড়তি ভালো লাগা, বাড়তি আগ্রহ তৈরি হওয়া, সেখান থেকেই বাম রাজনীতিতে মূলত আসা। কিন্তু আমি বলছি যে তোমার এই বয়স, যে এই তুমি যে বয়সের মধ্যে এখন পাস করছো, এই বয়সে সাধারণত আমরা দেখি যদি তুমি রাজনীতি না করতে, অনেক বেশি কেরিয়ারের দিকে তুমি দৌড়তে, তাই তো? যে টাকা পয়সা, কেরিয়ার, উচ্চ জায়গায় পৌঁছানো, যেটা সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে বা মেয়ে তাদের হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে কেরিয়ারের দিকে না দৌড়ে শুধুমাত্র রাজনীতি, এবং এই বয়সে এরকম একটা কেন্দ্র, ডায়মন্ড হারবার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র, সেখানে লোকসভা ভোটের প্রার্থী, এটা মনে হচ্ছে যে জীবনে অভিজ্ঞতা অনেকটা এগিয়ে দিল। হ্যাঁ, সেটা তো বটেই। প্রথম কথা, তোমার দুটো প্রশ্ন আছে। প্রথম কথা হচ্ছে এই লেফট হ্যাটকে হ্যাবস সবার থেকে আলাদা হয়। আমার মনে আছে, আমার সেই সময় নেতারা সুজন চক্রবর্তী, শ্রমিক বিলাসীরা যখন বলেছিল তুমি কী করতে চাও, তুমি কি হোল টাইমার হতে চাও, আমি সম্মতি দিয়েছিলাম, হ্যাঁ আমি হোল টাইমার হতে চাই, কিন্তু অন কন্ডিশন আছে, আমি আমার LLB পাস করার পরে, গ্র্যাজুয়েশন করেছি, LLB কমপ্লিট করার পরে আমি হোল টাইমার হব। কারণ একটা ধারণা মানুষের মনে তৈরি করা হয় বামপন্থীরা যাতে হোল টাইমার, যারা পার্টি হোল টাইমার মানে নেই কাজ তো হোল টাইমার হয়েছে, এটা মিথ্যা। এই পশ্চিমবঙ্গের মাটিতে যারা এই সময় যারা হোল টাইমার হয়েছে, তাদের ভীষণ উজ্জ্বল কেরিয়ার ছিল, তাদের অসংখ্য তাদের ভীষণ উজ্জ্বল কেরিয়ার ছিল, তারা অনেক বড় জায়গায় যেতে পারত, সেগুলো তারা না করে বিসর্জন দিয়ে সেই সময়কালে দাঁড়িয়ে মানুষের পাশে থাকার জন্য, মানুষের রুজিরুটির প্রশ্নে দাঁড়িয়ে তারা রাজনীতিটাকেই বেছে নিয়েছে। ফলে এটা কেরিয়ারের প্রশ্ন না, আপনি মানুষের পাশে থাকবেন, আপনি মানুষের হয়ে কাজ করবেন, রাজনীতি বন্ধ মানুষের পাশে থাকা, আপনি রাজনীতি করবেন, মানুষের পাশে থাকার কথা বলবেন, অথচ আপনি আপনার জীবনযাপন, আপনার চলাফেরা যদি আপনি সাধারণ মানুষের চেয়েও একটু বিলাসিতার মধ্যে জীবনযাপন করেন, তাতে আপনি সাধারণ মানুষের কথা শুনতে পাবেন না, বলতেও পারবেন না। আর ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রার্থী অবশ্যই তো আমি প্রার্থীর কাছে কৃতজ্ঞ, কারণ আমি যখন ছাত্রদের মধ্যে কাজ করতাম, একটা সংখ্যক ছাত্রদের মধ্যে কাজ করতাম, পার্টি যখন আমাকে বিধানসভা নির্বাচনে ক্যান্ডিডেট করেছিল, তুমি সকালে প্রশ্ন করছিলেন যে গোহারা হেরেছো, তারপর আবার কেন ক্যান্ডিডেট হলো, পার্টি যখন ক্যান্ডিডেট করেছে, দেখো আমাদের বেসিক মন্ত্র, রাজনীতি করতে এসে আমরা নির্বাচনে লড়ি বটে, নির্বাচনে লড়াতে হয় শিখি,
নয় জিতি। হার বলে কোনো অপশান আমাদের ডিকশনারিতে নেই, হয় শেখা আছে নয় জেতা আছে। তো সেখানে জিতিনি, কিন্তু শিখেছি অনেক কিছু শিখেছি। লোকসভা কেন্দ্র মানে 7টা বিধানসভা, প্রতিদিন পায়ে হেঁটে প্রচার করছি, মানুষের রুজিরুটির কথা প্রতিদিন বলছি, কিন্তু গ্রামের মানুষ যতটা উপর থেকে দেখি না, তলাতে যখন আসছি তার চেয়েও খারাপ অবস্থায় আছে। আমরা ধরো মুখে বলি 80% মানুষ দিনে 20 টাকার নিচে ইনকাম করে, এটা বলবার জন্য আমরা বলি, কিন্তু যখন আমি প্রচারে যাচ্ছি, একটা ঝুপড়িতে প্লাস্টিক দিয়ে কোনো রকমে একটা ঘরে 6জন 7জন আছে, জিজ্ঞেস করছি আপনার বেসিক ইনকাম কি, কখনো বলছে 100 টাকা পার ডে ইনকাম করি, কখনো বলছে 150 টাকা ইনকাম করি, সেই দিয়ে 4জন 5 জনের পরিবার চলে, বাচ্চাটা সরকারি স্কুলে যেতে পারে না। তো ফলে এগুলো যখন দেখছে একটা অসম্ভব মানে অসাধারণ একটা অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছি, বিভৎস ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছি। এটি আমার ধারণা, এটা আগামী দিনে আমরা যারা এই সময়কালে যারা রাজনীতির ময়দান এসেছি, আমাদেরকে যারা পার্টি যাদেরকে প্রার্থী করেছে, আমাদেরকে অনেকটা অভিজ্ঞতার সম্মুখীন হবে এবং আমাদেরকে অনেকটা এগিয়ে দেবে। তুমি একটু খাও, আমরা কথা বলছি। আচ্ছা, যে বিষয়টা আমি একটু জানতে চাইছিলাম যে 2021 থেকে 2024 বিধানসভা গেছে, পঞ্চায়েত গেছে, ডায়মন্ড হারবার এই কেন্দ্রটা, এই জায়গাটা সাংগঠনিকভাবে সিপিআইএম কতটা রিগেন করতে পেরেছে, কি মনে হচ্ছে? গত লোকসভা নির্বাচনে ফুয়াদ আলিম এমন বহু এলাকা আছে যেখানে প্রচারে ঢুকতে পারেনি। ফুয়াদ আলিমের মতো গ্যাঞ্জিয়া ডাক্তারবাবু প্রায় 4বার এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে প্রচার বেড়ে আক্রান্ত হয়েছে। তারপর বিধানসভা গেছে, গোটা রাজ্যের মতো ডায়মন্ড হারবারে শূন্য হয়েছে, বাট ডায়মন্ড হারবার ভোট পার্সেন্টেজ অনেকটাই বেড়েছিল, প্রায় ডবলের বেশি ভোট পার্সেন্টেজ বেড়েছে। কিন্তু সেই সময় ছিল একটা তৃণমূল আর বিজেপির তীব্র বায়নারি ছিল। যে অংশটা মানুষটা বিজেপির দ্বারা, তৃণমূলের দ্বারা প্রতিদিন আক্রান্ত, যার পুকুরে বিষ দেওয়া হয়েছে, যার খড়ের গায়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, যার বাড়িতে ঢুকে ভাঙচুর করা হয়েছে, লুট করা হয়েছে, যাকে এলাকায় ঢুকতে গেলে কখনো 2 লাখ 5 লাখ 10 লাখ টাকা দিয়ে গ্রামের ভেতরে ঢুকতে হয়েছে, সেই মানুষরা বাধ্য হয়ে তৃণমূলের হাত থেকে বাঁচার জন্য বিজেপিতে গেছে। কারণ বিজেপিকে সেন্ট্রালে আছে, ভাবছে বিজেপি বোধহয় ক্ষমতা এলে কেন্দ্রীয় বাহিনীতে কিছু করতে পারবে। আর উল্টো থেকে দাঁড়িয়ে 2000 নরেন্দ্র মোদী এই দেশে ক্ষমতায় আসার পর থেকে যেভাবে পোলারাইজেশন করেছে, একটা সম্প্রদায়ের মানুষকে নিয়ে যেভাবে বিভাজনের রাজনীতি করেছে, তাতে সেই সম্প্রদায়ের মানুষ, মাইনরিটি সম্প্রদায়ের মানুষ, মুসলমান সম্প্রদায়ের মানুষ আইডেন্টিটি ক্রাইসিসে ভুগেছে। তারা মনে করেছে যে তৃণমূল চুরি করেছে, কিন্তু ভারতবর্ষে থাকতে পারবো তো? নরেন্দ্র মোদী যেভাবে শুরু করেছে, অমিত শাহ যেভাবে শুরু করেছে, শুধুমাত্র মাথায় টুপি পরে থাকার জন্য একটা ছেলেকে পিটিয়ে হত্যা করা হবে, শুধুমাত্র গোমাংস আছে এই অপরাধে, ফ্রিজ থেকে গোমাংস আছে এই অপরাধে একটা লোককে বাড়ি থেকে টেনে হিঁচড়ে পিটিয়ে হত্যা করা হবে। ফলে এগুলো মানুষ চোখে দেখেছে, ভয় পেয়েছে, তো সেই মানুষটা বাঁচার জন্য তৃণমূলের দিকে গিয়েছে। কিন্তু এই পঞ্চায়েত নির্বাচনের পর থেকে মানুষ বুঝেছে যে আসলে তৃণমূলের বিজেপি আলাদা কোনো দল নয়, একই দল। ফলে যে ভোট পার্সেন্টেজ আমাদের হঠাৎ করে এক ধাক্কায় 6% নেমে গেছে, যেখানে নির্বাচনে যেখানে ভোট হয়েছে, সেই ভোট পার্সেন্টেজ কোথাও 20%, 22%, 23%ও বেড়ে গেছে বহু জায়গায়। তো ফলে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র, গোটা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে যদি ফ্রি অ্যান্ড ফেয়ার পঞ্চায়েত ইলেকশন হতো, ম্যাক্সিমাম জায়গায় কাউন্টিংয়ের দিন বের করে দেওয়া হয়েছে, বুথ জ্যাম হয়েছে, নমিনেশন করতে দেওয়া হয়নি। যদি সেটা না হতো, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে বামপন্থীদের বিরাট অংশের একটা ভোট পার্সেন্টেজ বৃদ্ধি হতো। আমার ধারণা সেটা 38-39%-এর উপরে যেত। মানে সাংগঠনিক দিক থেকে বৃদ্ধি হয়েছে, যেটা তুমি বললে যে অনেকটাই বেড়েছে, এবং ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হলে হয়তো আরও বাড়তো। সেই জন্যই কি নওশাদ সিদ্দিকীকে বার করে দিলে? মানে এখান থেকে তো তার প্রার্থী হওয়ার কথা ছিল না। আমরা তো শোনো, প্রথম কথা হচ্ছে আমরা বলিনি কাউকে প্রার্থী হতে, আমরা বলিনি কাউকে চলে যেতে। নওশাদ সিদ্দিকী বারবার উনি বলেছেন যে আমি সংযুক্ত মোর্চা এমএলএ, কোট আনকোট, আমার দল যদি অনুমোদন করে তাহলে আমি এখানে দাঁড়াবো। সিপিআইএম বলেনি, কিন্তু বলেছে আমার দল যদি অনুমোদন করে। কিন্তু আমি একটা বিষয় জানতে চাই, নওশাদ সিদ্দিকী তো বলছেন যে উনি যে প্রার্থী হতে পারলেন না, তার পুরো দায়িত্বটাই সিপিআইএম এর, মানে রেসপন্সিবিলিটি সিপিআইএম এর, মানে তো হতে দিলে না তোমরা কিভাবে? মানে আমরা কি বারণ করেছি? আমরা তো চেয়েছিলাম নওশাদ সিদ্দিকী এমন দাঁড়াক, কারণ উনি নিজে বলেছে। প্রথম কথা আমরা তো বলিনি, উনি নিজে বলেছে, এবং নিজে বলাতে আমরাও চেয়েছিলাম ঠিক আছে নওশাদ সিদ্দিকী দাঁড়াক, যেহেতু উনি ডিক্লিয়ার করেছেন। কী কারণে দাঁড়ালেন না আমি বলতে পারবো না। উনি পলিটিক্যাল কারণেই দাঁড়াবো বলেছিলেন, পলিটিক্যাল কারণেই দাঁড়াবো বলেননি, দাঁড়ায়নি। এক লাইনে যদি উত্তর চান। 2 নম্বর কথা হচ্ছে নওশাদ সিদ্দিকী দাঁড়ালে হয়তো একটু বাড়তি লড়াই হতো, বাড়তি ফাইট হতো।
তার মানে এই না যে এখন বাড়তি লড়াই হবে না, বাড়তি ফাইট হবে না, কারণ তলায় যে অংশের আইএসএফের কর্মীরা পঞ্চায়েত নির্বাচনে যারা মার খেয়েছে, মানে একসঙ্গে বাম কংগ্রেস আইএসএফ একসঙ্গে লড়াই করেছে, পুলিশ জায়গায় জামা করা দিয়ে জেলের মতো নিয়ে গেছে, তখন বামপন্থীরা আমরা তখন গিয়ে জেলে বেড়ে ছাড়ানোর ব্যবস্থা করেছি। আমাদের নেতারা যখন জেলে গেছে, আমাদের কর্মীরা যখন জেলে গেছে, তখন আইএসএফ আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। তারা তো বুঝছে যে এটা অন্য আর 5টা লোকসভার মতো এই লোকসভা না, এটা ডেমন হাওয়া লোকসভা, এখানে গণতন্ত্র রক্ষার প্রশ্নে এখানে কথা বলার অধিকার 2 দিন পরে থাকবে না। তো ফলে এটা কে আইএসএফ, কে সিপিএম, কে বিজেপি, কে তৃণমূল, সেটা বড় কথা না, এখানে আপনি আগামী দিনে কথা বলতে পারবেন না সেটা বড় কথা। তো ফলে কথা বলার জন্য সেই অংশের মানুষটাও বুঝেছে যে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে লড়াই করতে পারবে তার সঙ্গে তারা থাকবে। সেখানে যে আইএসএফের যিনি ক্যান্ডিডেট তিনি যদি লড়াই করতে পারেন তাহলে আইএসএফ তাদের সঙ্গে থাকবে। মানে প্রতিকূল এটা মেনে নিচ্ছে তো যে নওশাদ সিদ্দিকী এখান থেকে দাঁড়ালে বাড়তি অ্যাডভান্টেজ অবশ্যই হতো। হ্যাঁ, এই তো অস্বীকার করার কোনো উপায় নেই, সে তো হতো, বাড়তি হতো, যেহেতু উনি আগে থেকে ডিক্লেয়ার করেছে। দেখো, প্রথম কথা হচ্ছে সুবিধাটা কোথায় হতো, উনি প্রায় 3-4 মাস আগে থেকে বলেছেন, তো ফলে লোকমুখে একটা প্রচার ছিল উনি ক্যান্ডিডেট হবেন, তার জন্য বাড়তি বিজ্ঞাপনের কোনো প্রয়োজন হয়নি। মাইনাস পয়েন্ট কোথায় হলো, প্রায় সমস্ত অংশে প্রায় সমস্ত ক্যান্ডিডেট ডিক্লেয়ার হয়ে যাওয়ার পরে প্রায় শেষের দিকে এসে প্রায় 1 মাস পরে ডায়মন্ড হারবারে ক্যান্ডিডেট ডিক্লেয়ার আমার নাম করেছে। তো ফলে আমার কাছ থেকে প্রায় 30 দিন, প্রায় 1 মাসের কাছাকাছি হাওয়াতে উবে গেছে, প্রচার করতে পারিনি। ফলে এই বাড়তি অ্যাডভান্টেজ। ডায়মন্ড হারবারের ছেলে তুমি, তোমার তো এটা হাতের তালের মতো চেনা। সে তো বটে, আমি ডায়মন্ড হারবার আমাকে উঠতে দেখেছে, পড়তে দেখেছে, ডায়মন্ড হারবার আমাকে কথা বলতে দেখেছে, ডায়মন্ড আমাকে হাঁটতে দেখেছে, ফলে এটা আমার হাতের তালের মধ্যে, সেটা সমস্যা নেই। কিন্তু আমি ডায়মন্ড হারবারে ছাত্রদের মধ্যে কাজ করেছি, ছাত্র রাজনীতি, আমি কোথায় কোন কলেজ আছে, কোথায় কোন স্কুল আছে আমি বলতে পারবো। বড় পরিসরে কাজ করা হয়, একদম বৃহত্তর। এটা প্রথম, তো ফলে সেটা বাড়তি অ্যাডভান্টেজ পাওয়া যেত। একদমই নওশাদ সিদ্দিকী দাঁড়ালে বাড়তি অ্যাডভান্টেজ হতো, এটা প্রতিকূল মেনে নিয়েছে। এবং প্রতিকূল যেটা বলছে, ডায়মন্ড হারবারের ছেলে, তালুর মতো তার জায়গা চেনা হলেও বৃহত্তর পরিসরে যদিও তিনি কাজ করেননি, বৃহত্তর পরিসরে কাজ করেননি বলেই সেই জায়গায় দাঁড়িয়ে যদি নওশাদ সিদ্দিকী এখানে থেকে প্রার্থী হতো, সেটা হয়তো গিয়ে বাড়তি অ্যাডভান্টেজ হতো। তবে প্রচারের ক্ষেত্রে হ্যাঁ, তবে এখন কোনো বিষয়টাই কোনো ফ্যাক্টর হবে না, এখন শুধুমাত্র প্রচার এবং পাখির চোখ ভোট বাক্সে কতটা প্রভাব পড়ছে। ইনসাফ যাত্রা হয়েছে, ব্রিগেড হয়েছে, প্রচুর মানুষের সমাগম হয়েছে, কিন্তু সেটা কি আদৌ ভোট বাক্সে পড়বে, সেটার জন্য অবশ্যই আমাদের অপেক্ষা করতে হবে। এই মুহূর্তেও খাচ্ছে, একটু খাওয়ার জন্য আমরা বিরতি নিয়ে আমরা থাকবো দ্বিতীয়ার্ধের প্রচারে। ততক্ষণ পর্যন্ত আমিও একটু খেয়ে নিই, বুঝলেন, খুব খিদে পেয়েছে। দ্বিতীয়ার্ধের যে প্রচার, সেই প্রচার শুরু হবে কিছুক্ষণের মধ্যে। গন্তব্যে পৌঁছানোর জন্য এই মুহূর্তে বাইকে রয়েছে প্রতিকুর রহমান। প্রতিকুর, একটা বিষয় জানার চেষ্টা করবে যে কি ইস্যু রয়েছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে। ডায়মন্ড হারবারে 10 বছরে মানুষ কথা বলতে পারেনি, ভোট দিতে পারেনি, তার বিরুদ্ধে মানুষ ক্ষোভে ফুঁসছে। আর প্রতি বুথ স্তরে তৃণমূল যেভাবে দুর্নীতি করেছে, চাকরিতে দুর্নীতি হতে পারে, রাস্তাঘাটের বেহাল দশা, জল নিকাশির বেহাল দশা, পানীয় জলের সমস্যা, এই নিয়ে ভয়ানক দুর্নীতি করেছে। এই নিয়ে মানুষ প্রচণ্ড ক্ষুব্ধ। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে এখনও পর্যন্ত স্বাধীনতার এত বছর পরে মানুষের পানীয় জল কিনে খেতে হচ্ছে। বারংবার উনি বলেছেন জলের ব্যবস্থা করেছি, কিন্তু কোনো জল ব্যবস্থা করেন উনি। লোকে বলছে যে ওনার লিপস অ্যান্ড মাউন্টসের জলের কোম্পানির জল এখন দেদারাবি করছে, কী কারণ আমরা জানি না। এই ডায়মন্ড লোকসভা কেন্দ্রের দর্জি, জরি, বস্ত্রশিল্পের সঙ্গে বহু অংশের মানুষ যুক্ত। তাদের নিয়ে কোনো দিন আমাদের পার্লামেন্টের সাংসদ না পার্লামেন্টে সাহল করেছে, না তাদের এলাকার কিছু করেছে। পুরো এই দর্জি শিল্পটা আস্তে আস্তে ভেঙে পড়েছে, সেটা পুনরুজ্জীবিত করার জন্য কোনো ব্যবস্থা উনি করেননি। নয়নজুলিগুলি ভরাট করে তার উপরে মাটি ফেলে প্লট আকারে বিক্রি করা হচ্ছে। মাঠে এখন মাটি চোর ভরে গেছে, মাঠের মধ্যে বড় বড় করে মাটি কেটে পুর কাটা হচ্ছে। সেই চাকরি চুরি তো আছেই, অলিতে গলিতে অসংখ্য চাকরি চুরি। শুধু চাকরি চুরি নয়, তৃণমূলের কাউন্সিলররা পর্যন্ত চাকরি চুরি করে চাকরি পেয়েছে, তাদের চাকরি বাতিল হয়ে গেছে। যদি এখন সুপ্রিম কোর্টের স্টে অর্ডার পেয়েছে, তারা সাময়িক স্বস্তিতে আছে। কিন্তু আমরা বলি সব চাকরি চোরদের জেলের মধ্যে পড়বো। জনগণ বলছে, কারণ মানুষ তো দেখছে তার ছেলেটা দিনরাত পড়াশোনা করে চাকরি পায়নি। আর যারা চাকরি চোর, যারা মাধ্যমিকে গোল্লা পেয়েছে, তারা গিয়ে তাদের ছেলেপুলেদের পড়াচ্ছে। তো ফলে মানুষের মধ্যে রিয়াকশান আছে। পালস কি বুঝছো? তুমি তো ডোর টু ডোর ক্যাম্পেইন করছো, মানে বাইক, হুটখোলা জিপের থেকে সকালবেলা থেকে আমি যেটা মানে উল্লেখ করার চেষ্টা করছি, তুমি পায়ে হেঁটে প্রচার করছো, গরম থাক যাই থাক। পালস কি বুঝছো? গোটা লোকসভা কেন্দ্র প্রায় আমি পায়ে হেঁটে কভার করার চেষ্টা করেছি। মানুষ কিন্তু বলছে যে যেখানে যাচ্ছি মানুষের একটাই উক্তি, ভোট দিতে পারবো তো। কারণ মানুষের অভিজ্ঞতা ভয়ানক খারাপ। মানুষ পৌরসভা হোক, পঞ্চায়েত হোক, মানুষ কিন্তু ভোট দিতে পারেনি। মানুষ বলছে ভোট দিতে পারবো তো। যদি ভোট দিতে পারে, গোটা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র তরমুজ হয়ে আছে।
ভেতরে লাল, ওপরে সবুজ ভেতরে লাল। একদম তরমুজ হয়ে আছে, ওপরে সবুজ ভেতরে লাল। মানুষ যদি ভোট দিতে পারে উপরের খোসা সরে যাবে, শুধু লাল অংশটা থাকবে। আর একটা বিষয় যে ইনসাফ যাত্রা হলো, ব্রিগেড, মানুষে মানুষে 6 লাভ, ভোট বাক্সে তার কোথায় প্রভাব পড়ে? পড়বে, আস্তে আস্তে পড়বে, সময় লাগবে। একটা যে রিস্ট্রাকচার অনেক দিন পরে 34 বছরের সরকার ছিল, ভেঙে গেছে, মানুষের বিশ্বাসযোগ্যতা আনতে তো সময় লাগবে। মানুষ এখন নতুন প্রজন্মকে দেখছে, আমাদের নতুন সিপিআইএমকে দেখছে, নতুনভাবে প্রচারের আঙ্গিক দেখছে, নতুন এজেন্ডা দেখছে, তো তাতে মানুষের কনফিডেন্স বাড়ছে। মানুষ গতবারের নির্বাচনে মানুষ বলেছিল একটু সময় দাও, তোমরাই আসবে, একটু সময় লাগবে। এখন মানুষ বলছে তোমরাই পারবে। ভোট তো এগিয়ে আসছে, প্রতিকূলের কি অন্য কোনো স্ট্র্যাটেজি হতে চলেছে? वक्त आने दे बता देंगे तुझे आसमां, हम अभी से क्या बताए क्या हमारे दिल में है। সময় এলে দেখতে পাবেন। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাধারণ ভোটারের উদ্দেশ্যে কি বার্তা? ডায়মন্ড হারবারের সাধারণ ভোটাররাই আমাকে যে কথা বলে যে আমি সেই ভোটার সাধারণ আরও আপনাদের মধ্যে অসংখ্য মানুষের কাছে বলছি, এই লড়াই শুধুমাত্র বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই না। আপনি বিজেপি করতে পারবেন কিনা, আপনি তৃণমূল দলটা করতে পারবেন কিনা, এই নির্বাচন তার উপরে ডিপেন্ড করছে। কারণ অভিষেক ব্যানার্জি যদি আবার যেতে, আবার আপনার গণতান্ত্রিক অধিকার খর্ব হবে, আপনি ভোটাধিকারে অংশগ্রহণ করতে পারবেন না। তাই মানুষ যে কথা বলছে, দল মত নির্বিশেষে রাজনীতির ঊর্ধ্বে গিয়ে যারা তৃণমূলের বিরুদ্ধে লড়তে পারে তাদের সঙ্গে মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে। আর এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে বিজেপি গট আপ গেম, সবাই বুঝতে পেরেছে। এই লড়াই আমরা লড়তে রাজি আছি, আমরা লড়তে চাই, আমরা লড়ছি। অসংখ্য বিজেপি কর্মী, তলায় আইএসএফ কর্মী আমাদের সঙ্গে যোগাযোগ করছে। ফলে মানুষের কাছে বলবো একদিন আসুন। 5 বছর যে আপনাকে জ্বালিয়েছে, 5 বছরের বিরুদ্ধে একবার আপনি সামনে আসুন, আপনি রাজা হবেন। আপনি যার দিকে তাকিয়ে ভোট দিয়েছেন, নরেন্দ্র মোদীর দিকে তাকিয়ে ভোট দিয়েছেন, তিনি স্টেশনে নাকি চা বিক্রি করছেন, আর গোটা দেশ বিক্রি করে কোটি কোটি টাকা সম্পদ, মানে চশমায় চোখে দিয়ে ঘোরে, মাশরুম খায়, স্যুট পরে। আপনি মমতা ব্যানার্জির চোখের দিকে তাকিয়ে ভোট দিয়েছিলেন, মমতা ব্যানার্জি রাজ্যে রাজা হয়ে বসে আছে। এবার সময় আপনার সন্তানের চোখের দিকে তাকিয়ে ভোট দেয়া, আপনার সন্তান রাজা হবে। আর তুমি কি কি ইস্যুকে সামনে রাখছো? দেখো, রুটি কাপড়া মাখান, স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান, এটা হচ্ছে আমাদের মূল মন্ত্র। তৃণমূলের যে মিথ্যার পাহাড়, মিথ্যার মুখোশ আস্তে আস্তে সামনে খুলে পড়ছে। এই যেমন নন্দীগ্রামের কথা বলেছে, নন্দীগ্রামে বাপ বেটা করেছে। এখন মুখ্যমন্ত্রীকে যাবেন, এখনও তো বুদ্ধদেববাবু বেঁচে আছেন, ওনার সাদা ঝুঁটি যে রক্তের দাগ লাগানোর চেষ্টা করা হয়েছিল, এখনও কি শুভেন্দুবাবু মমতা ব্যানার্জি যাবেন কি ওনার পাটা ধরে ক্ষমা চেয়ে বলবেন যে স্যার আপনার বিরুদ্ধে যা যা মিথ্যা অভিযোগ করেছিলাম, ভুল করেছিলাম? তো ফলে মিথ্যাগুলো আস্তে আস্তে জনগণের সামনে আসছে। একটা সরকারকে ফেলার জন্য যে প্রচেষ্টা হয়েছিল, জনগণ আজকে দেখছে, আরও দিন গেলে আরও স্পষ্ট হবে। তোমাকে আগাম শুভেচ্ছা। এনকেটিভি সারাদিন তোমার সফর সঙ্গী ছিল, এনকেটিভি দর্শকদের জন্য কি বল? আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সত্য খবর সবসময় তুলে ধরবেন। নির্বাচনের দিন আপনারা মিডিয়া, গণতন্ত্রের 4 নম্বর পিলার, আপনারা যদি সেই ভূমিকা পালন করেন, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে সমস্ত মানুষ, সমস্ত ভোটার ভোট দিতে পারবে। তাহলে শেষ করব এটা বলে কি প্রতিকূল কনফিডেন্ট? অবশ্যই। আমি প্রথমেই সকালেও বলেছি, আবারও বলছি, আমাদের ডিকশনারিতে হার বলে কোনো শব্দ নেই। হয় জিদ আছে, নয় শেখা আছে, নয় শেখা আছে, হয় জিতবো নয় শিখবো। ফলে তো বোঝাই গেল ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী প্রতিকুর রহমান, তিনি বলছেন তাদের হার বলে কোনো বিষয় নেই তাদের ডিকশনারিতে, হয় জিত আছে না হলে শেখা আছে। অর্থাৎ হেরে গেলেও সেখান থেকে তারা শিক্ষা নিয়ে আগামীর পথে এগিয়ে চলে। কে শেষ হাসি আসবে সেটা অবশ্যই 4 জুন বলবে। তবে এই মুহূর্তে প্রতিকূল চেষ্টা করছে প্রচারে জোর দেওয়ার, চেষ্টা করছে সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে যাওয়ার এবং বিভিন্ন ইস্যুকে সামনে রেখে তার এই প্রচার করছে। তিনি মোটামুটিভাবে কনফিডেন্ট। তিনি বারবার বলছেন যে ফ্রি অ্যান্ড ফেয়ার যদি ইলেকশন হয়, সেক্ষেত্রে কিছুক্ষণ আগেই বলেছেন যে তরমুজ, অর্থাৎ বাইরেটা সবুজ হলেও ভেতরটা লাল, এবং সবুজ যদি খোসা ছাড়িয়ে দেওয়া হয় তাহলে পুরোটাই লাল বেরোবে। ফলত এখান থেকে একটা বিষয় বোঝা যাচ্ছে যে এই মুহূর্তে অন্তত ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে প্রতিকূল অত্যন্ত কনফিডেন্ট। ক্যামেরা সন্দীপনের সঙ্গে বৃথা দাশগুপ্ত, এনকেটিভি বাংলা, ডায়মন্ড হারবার।